ধরনের শাসন ব্যবস্থা চলছে 1/4/2008 থেকে 31/12/2015 এর যে বকেয়া সেটাকে তড়িঘড়ি করে মানে কিছু মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো। নোটিফিকেশন তার পরের দিন বেরোলো 2 তারিখে, কিন্তু ব্যাকডেটে, যেটা আগের জামানার অভ্যাস ছিল। শুদ্ধিকরণ দরকার। একদম শুদ্ধিকরণটা ভিতরের শুদ্ধিকরণ দরকার। আমি যে চুরি হয়েছে সেই চুরিটাকে যদি ধরতে হয় তাহলে সবারকে তদন্ত আওতায় নিয়ে আসা প্রয়োজন। মানে আমলারা কাজ করছে, মন্ত্রী যারা দায়িত্বে তারা জানেন না। না, মুখ্যমন্ত্রী নিজে ওই দপ্তরের মন্ত্রী, পূর্ণমন্ত্রী, উনি কিছু জানেন না। ওই দপ্তরের প্রতিমন্ত্রী যিনি তিনি কিছু জানেন না, কিন্তু কাজ হয়ে গেছে। 4 বছর ধরে লড়াইটাকে এভাবে মানে চালিয়ে নিয়ে গেছে, শত প্রতিকূলতা সত্ত্বেও লড়াই বন্ধ হয়নি। এই রাজ্যের ছেলে মেয়েদের যে সমস্যা, চাকরি প্রার্থীদের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আলোচনার মাধ্যমে সরকার মেটাক। মুক্তি না পেলে আগের সরকারকে কিভাবে নাস্তানুবুদ করেছি আপনারা সেটা দেখেছেন, রাজ্যবাসী সেটা সাক্ষী। সেই ইতিহাস পুনরাবৃত্তি হবে, মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে। দেখুন, সরকার পরিবর্তন হয়েছে, বাংলায় প্রথমবার বিজেপি সরকার এসছে ক্ষমতায়, আপনারা জানেন। দিন কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। এবার এই যে সরকার পরিবর্তন হলো, এই সরকার পরিবর্তনের পেছনে রাজ্য সরকারি কর্মচারীদেরও কিন্তু অবদান খুব একটা কম নয়। কারণ আপনাদের মনে থাকবে, যখন ইলেকশন ক্যাম্পেনিং হয়েছিল তখন এই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত, ডিএ নিয়ে বঞ্চিত, সেই নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল রাজপথ থেকে, আমাদের কলকাতার রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যে ডিএ কবে। এবং একদম এন্ডে আপনাদের মনে থাকবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু টুইট করে একদম যখন ইলেকশন দোরগোড়ায়, তখন তিনি বললেন যে সুপ্রিম কোর্ট 25%-এর কথা যা বলেছিল সেটা দেওয়া হবে। কিন্তু তারপর সব হিসেব নিকেশ কিন্তু ঘেটে গেল, আপনারা জানেন। এবং নতুন সরকার, বাংলায় বিজেপি সরকার, 45 দিন কিন্তু সময় দেওয়া হয়েছিল সংকল্পের পত্রে, তার মধ্যেই সব বকেয়া কিন্তু মোটামুটিভাবে মিটিয়ে দেওয়া হবে, এরকমই কিন্তু সংকল্পপত্রে প্রকাশ করেছিল। এই নিয়েই আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকার। আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন, তাদের পরিবারের মানুষজন আছেন এবং সাধারণ মানুষদের জন্য কিন্তু আমরা আজকের এই এপিসোড রাখছি। আমাদের সঙ্গে আছেন আপনাদের খুব পরিচিত মুখ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমার বাঁদিকে বসে আছেন। আপনারা দেখেছেন, আগেও দেখেছেন যখন রাস্তায় নেমে আন্দোলন হয়েছে আগে সরকারের থাকাকালীন, এবং অন্যতম মুখ বলতে যা বোঝায়, ভাস্কর ঘোষ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তিনি কিন্তু লিড করেছেন। ভাস্করদা, আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। প্রথমেই বলি যে আপনার এইখানে ঢুকতেই বাদিকে লেখা অপশাসনের বিরুদ্ধে যারা লড়েছেন তাদেরকে কুর্নিশ। এখনও পর্যন্ত আপনি অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন রিগার্ডিং দ্য ডিএ। কলকাতা কর্পোরেশনের যারা আছেন তারা কিন্তু 1 পয়সাও ডিএ পায়নি এখনও পর্যন্ত। এই দুটো নিয়ে আপনার ইনিশিয়াল রিয়াকশান নেব এবং কবে রিজলভ হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন যে আমরা ধন্যবাদ জানিয়েছি সেই সমস্ত মানুষকে যারা এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, এবং আমাদের সাথীদের যাদেরকে প্রচুর অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু তারপরেও তারা মাথা নত করেননি। তার ফলশ্রুতিতে একটা মানে মানুষ যে ভোটটা দিয়েছিল সেটা দুর্নীতি মুক্ত বাংলার জন্য ভোটটা দিয়েছিল। সেখানে কিন্তু মানে ওই খারাপের মধ্যে থেকে ভালো খোঁজার জন্য মানুষ কিন্তু ভোট দেয়নি। সুতরাং এই যে খারাপের মধ্যে থেকে ভালো খোঁজার প্রচেষ্টা রাতারাতি দেখতে পাচ্ছি, এখন আবার মানে অরূপ বিশ্বাসদের মতো লোকজন আবার মানে ভালো হয়ে ওঠার চেষ্টা করছেন। আমাদের লড়াইটা কিন্তু তার বিরুদ্ধেও জারি আছে। কারণ দুর্নীতিমুক্ত বাংলার যে স্বপ্ন পশ্চিমবঙ্গবাসীকে দেখিয়েছিলাম, তার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, তার জন্য আমাদের লড়াই চলবে। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার বিষয়ে বললেন, আমাদের লড়াইটা শুধুমাত্র কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে ছিল না। হয়তো আমরাই প্রথম পশ্চিমবঙ্গে যারা সরকারি যে শূন্য পদ, সেই শূন্য পদের বিষয়টাকে মানে একদম দাবিতে পরিণত করতে পেরেছিলাম, এবং এখনও সেটা আছে। সরকার সেটাতে মান্যতা দিয়ে নতুন নিয়োগের ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর সাথে আমাদের বৈঠক হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতা, অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টের রায়ে কর্মচারীদের জিতে অর্জন করেছেন, এটা কিন্তু কোনো সরকারের দয়ার দান নয়। সুপ্রিম কোর্টের রায় হয়েছে দীর্ঘ লড়াইয়ের ফলে, তার ফলে এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে। সেই ইমপ্লিমেন্টেশনের পথেও প্রচুর আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কলকাতা কর্পোরেশনের মধ্যে যারা বসবাস করেন এবং তাদের সেখান থেকে যাদের পেনশন হয়, তারা কিন্তু বকেয়া মহার্ঘ ভাতার 1 টাকাও পাননি। মানে এজি বেঙ্গল থেকে যেতে হয়। তারপরে ধরুন আরও 2টো ডিপার্টমেন্ট আছে, পুলিশের আছে, হোমগার্ড যারা ডিএ পায়, কিন্তু তাদেরও এরিয়ার বকেয়া আছে, পায়নি। ওয়ার্ক চার্জ এমপ্লয়ি 1 পয়সাও পায়নি। বিশেষ করে ইরিগেশন এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টে এনারা আছেন, 1 পয়সাও এখনও পর্যন্ত পায়নি। যারা গ্রান্ট ইন এড খাতে যারা আছেন, বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা,
পঞ্চায়েত পৌরসভার কর্মী, এর সাথে আরও প্রায় ধরুন 52টা মতো দপ্তর আছে, যে দপ্তরের কর্মচারীরা, সেটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বলুন, তারপরে ধরুন খাদি বোর্ড বলুন, এরকম বিভিন্ন স্তরের কর্মচারী, তারা কিন্তু পাননি। এবং আবার যেটা বলছি যে ওই আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতাই কিন্তু এর যে নোটিফিকেশন জারি করার কথা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে হয়েছিল, সেখানেও কিন্তু মানে এই প্রতিবন্ধকতাটাই মেন হয়ে দাঁড়িয়েছে। আমরা এই লড়াইটাকে এখনও ছাড়ছি না। সুপ্রিম কোর্টের সামনে মানে শুনানি আছে, আমরা তার জন্য কোমর বাঁধছি এবং মালহোত্রা কমিটির কাছে, বিচারপতি মালহোত্রা কমিটির কাছে আমরা মানে ধারাবাহিকভাবে রিপোর্ট দিচ্ছি। ভুল হিসেব কষে যে মানুষটার 100 টাকা পাওয়ার কথা ছিল তাকে 43 টাকা মিটিয়ে বলা হয়েছে যে 100 টাকা মিটিয়ে দিয়েছো। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে এই হিসেবটা ঠিক করুন, কোনো কিচ্ছু হয়নি। কলকাতা কর্পোরেশনের এদের মিটিয়ে দেওয়ার কথা ছিল, আমলাতান্ত্রিক জটিলতায় কিচ্ছু হয়নি। কোথায় আটকে আছে? বললাম তো যে আগের মুখ্যমন্ত্রীর আগের জামানাতে ওই অর্থ দপ্তরের যে আমলা বাহিনী ছিল, যে কর্মচারীরা ছিল, তারা ইনট্যাক্ট আছেন, কারুর প্রতি হাত পড়েনি এখনো। ওখান থেকে এই যে ঘুঘুর বাসা, সেটাকে ভাঙতে না পারলে মানুষের এই অধিকার সুরক্ষিত হবে না কোনো মতেই। আমি আরেকটা উদাহরণ দিই। আমরা যেদিন বৈঠকে বসলাম সেদিন তড়িঘড়ি করে 1/4/2008 থেকে 31/12/2015 এর যে বকেয়া, সেটাকে তড়িঘড়ি করে মানে কিছু মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো। আমরা বৈঠকে গিয়ে পরিষ্কার করে বললাম যেটা কোন ধরনের শাসন ব্যবস্থা চলছে, যে কোনো নোটিফিকেশন নেই, কোনো কিছু জানানো নেই, অথচ আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকে গেল তার, এবং যে টাকা ঢুকছে সেখানে কোনো কিছু লেখাও নেই। মুখ্যমন্ত্রী বললেন যে এই অভ্যাস চলবে না, আপনারা ইমিডিয়েট নোটিফিকেশন বের করুন। সেই দিন পর্যন্ত 1 তারিখে নোটিফিকেশন বেরোয়নি। নোটিফিকেশন তার পরের দিন বেরোলো 2 তারিখে, কিন্তু ব্যাকডেটে, যেটা আগের জামানার অভ্যাস ছিল। অর্থাৎ এই অভ্যাস এখন আমলাতন্ত্রের ভিতর থেকে যায়নি। এর জন্য প্রচুর লড়াই করতে হবে, সেই লড়াইটা আমরা লড়ছিও। মানে সেখানে বলছেন আপনি শুদ্ধিকরণ দরকার। একদম শুদ্ধিকরণটা, ভিতরের শুদ্ধিকরণ দরকার। আমি আরও একটু এগিয়ে গিয়ে বলছি, বিগত 15 বছর ধরে আপনারা যারা এখন ডিম ছোড়াছুরি করছেন, শুধুমাত্র তারাই কিন্তু দায়ী নন। পশ্চিমবঙ্গের যে আমলাতন্ত্র ছিল, সেই আমলাতন্ত্র কিন্তু একই রকমভাবে দায়ী। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। ওরাও যদি দুর্নীতি করে থাকে, দুর্নীতি দায়ে যুক্ত এরাও, তদন্ত এদের প্রতিও হওয়া উচিত। যদি স্বচ্ছভাবে পশ্চিমবঙ্গবাসীর সামনে বিগত জামানার আমার আপনার পয়সার যে চুরি হয়েছে, সেই চুরিটাকে যদি ধরতে হয়, তাহলে সবারকে তদন্ত আওতায় নিয়ে আসা প্রয়োজন। এদের সম্পত্তিগুলোকে ক্রোক করে ট্রেজারিতে জমা করা দরকার, মানুষের কাজে লাগুক টাকা। এই মানে অপরাধের টাকা তুমি আমার দলে চলে এলে বলে ছাড় পেয়ে গেলে, এই প্রবণতা একদম ঠিক নয়। মানে কোনো জায়গা থেকে সমর্থন করছি না এটাকে। এখানে ভাস্করবাবু আপনাকে আমি জিজ্ঞেস করি, এই যে আমলাতন্ত্র কথা আপনি বললেন এবং এদের শুদ্ধিকরণের কথা বললেন, মানে এটাকে একটা নেক্সাস, মানে আগে যা চলছে সেটাই এখনও একই জিনিস করার চেষ্টা চলছে, কিন্তু তার প্রবণতা কিংবা তার কনস্পিরেসি টাইপের, আপনি কি এরকম ধরনের কিছু ইঙ্গিত করছেন? একদমই। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে স্বাধীনতার পর থেকে প্রায় সব থেকে দুর্নীতিগ্রস্ত একটা জায়গা ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের কিছু অফিসার এক জায়গায় হয়েছেন যে এই ডিপার্টমেন্টের যে বদনাম, মানুষের যে জমিজমাকে কেন্দ্র করে যে হয়রানি, সেটাকে বন্ধ করতে হবে। আমরা একজোট হব এবং আমরা মানুষের স্বার্থে কাজ করব। তৃণমূল জামানার যারা সিন্ডিকেটের মানুষজন ছিলেন, রীতিমতো রাতারাতি ওদের যে মাথা, সেই অনির্বাণ মজুমদারকে মানে বদলি করে দিল। তাকে হুমকি দিয়েছিল যে তুমি এইসব উদ্যোগ নিও না। গতকালকে আমরা সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করি, মুখ্যমন্ত্রী সেটাকে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু গতকালকে ওই দুর্নীতিগ্রস্ত মানুষজনকে যাতে আর নতুন করে শাস্তির কবলে না পড়ে, সেই জন্য কি করলো, তাদের ক্যাডারের লোকজনকে মানে 400 জনকে ট্রান্সফার করে দিল, সুবিধাজনক জায়গায় ট্রান্সফার করে নিয়ে চলে গেল। যাতে তাহলে এখন যদি ব্যবস্থা নিতে হয়, তাহলে বলতে পারবে দেখো ও তো কালকের দিনই তো ট্রান্সফার হয়ে এসছে। মানে মজাটা বুঝুন। মুখ্যমন্ত্রী নিজে ওই দপ্তরের মন্ত্রী, পূর্ণমন্ত্রী, উনি কিছু জানেন না। ওই দপ্তরের প্রতিমন্ত্রী যিনি, তিনি কিছু জানেন না, কিন্তু কাজ হয়ে গেছে। মানে তো সাংঘাতিক অভিযোগ করলেন আপনি। মানে আমলারা কাজ করছে, মন্ত্রী যারা দায়িত্বে তারা জানেন না। না, দায়িত্ব নিয়ে বলছি জানে না। এবং আরেকটা কথা বললেন যে বৈঠক যে হয়েছিল, বৈঠক অত্যন্ত ভালো পরিবেশে হয়েছে। আমরা চেয়েছিলাম যে আলোচনার মাধ্যমে কর্মচারীদের এবং এই রাজ্যের মানুষের সমস্যার সমাধান হোক, তার একটা উদ্যোগ দেখা গেছে। কিন্তু কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর যে নির্দেশিকা, তাকে পালন করতে অহেতুক দেরি করা হচ্ছে। অর্থাৎ এই আমলাতন্ত্রের সাধারণ কর্মচারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু এখনও পর্যন্ত বদলায়নি। আর আপনি একটা যে কথা বললেন যে বদলের পক্ষে কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল, এখানে এটাও বলে রাখি যে এই আমলাতন্ত্রের 95% মানুষজন চাননি যে বিগত যে সরকারটা ছিল সেই সরকারের বিদায় হোক।
তারপরেও কিন্তু সাধারণ কর্মচারীরা মিলে এই সরকারটাকে বিদায়ে বড় ভূমিকা পালন করেছিলেন। কর্মচারীরা তাদের শক্তিটাকে দেখিয়েছেন। এই রাজ্য সরকারের উচিত যে কর্মচারীদের ফিডব্যাকটাকেও রেগুলারভাবে নিয়ে এই সরকারটাকে চালানোর প্রচেষ্টা করা। আমার মনে হয় সেটা ভালো হবে সরকারের পক্ষেই। কারেন্ট ডিএ নিয়ে বললেন যে আগামী বাজেট নিয়ে আমাদের কী প্রত্যাশা। তারা বলেছেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সেদিনের বৈঠকেও, তারপর পরেও কথা হয়েছে তার সাথে। এখানে একটু ইন্টারাপ্ট করি আপনাকে। 4% আগের মুখ্যমন্ত্রী যখন ছিল, আগের সরকার 4%-এর কথা কিন্তু বলা হয়েছিল, রাইট? সেই 4%টা কোথায় গেল? নোটিফিকেশন জারি হয়নি। আমরা সেদিন বৈঠকে গিয়ে জানতে পারলাম যে প্রেস কনফারেন্সে বলা হয়েছিল 1 এপ্রিল থেকে দেওয়া হবে, কিন্তু কাগজে কলমে সেটা নাকি করা ছিল 1 সেপ্টেম্বর থেকে, 1 আগস্ট থেকে। সেখানেও প্রতারণা। সেখানেও প্রতারণা। তা সেটা দেখা যাক যে সেই 4%টাকে ধরে পড়ে তারা কতটা দেন। কিন্তু আমরা চাইবো যে 42% যে বকেয়া আছে তার সিংহভাগটাকেই মেটানোর ব্যবস্থা করুক সরকার। 22 তারিখ তাহলে আপনারা খুব কনফিডেন্ট এবং হোপফুল, দেখুন, নতুন মুখ্যমন্ত্রী, নতুন সরকারের কাছে? আমরা কনফিডেন্ট, কিন্তু আগের জামানো তো সবসময়ই ছিলাম। মানে আমাদের কনফিডেন্সের কোনো তফাৎ হয়নি বলে বিগত 4 বছর ধরে লড়াইটাকে এভাবে মানে চালিয়ে নিয়ে গেছে। শত প্রতিকূলতা সত্ত্বেও লড়াই বন্ধ হয়নি। কনফিডেন্ট আমরা এখনও। আমরা জানি যে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন। যদি না রাখেন, ময়দান সব সময়ই খোলা থাকে, ময়দান কারোর জন্য কোনো সময় বন্ধ হয় না, এবং তার জন্য কোনো ইয়েরও প্রয়োজন নেই। আমরা চাই যে রাজ্যটাতে একটা হারমোনি কাজ করুক। সবসময়ই লড়াই মানে ভালো লাগে না, আমাদেরও ভালো লাগছে না, আমরাও চাইনি। আমরা চাই যে কর্মচারীদের যে সমস্যা, রাজ্যের মানুষের যে সমস্যা, এই রাজ্যের ছেলেমেয়েদের যে সমস্যা, চাকরি প্রার্থীদের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আলোচনার মাধ্যমে সরকার মেটাক। এসএসসি ছেলেমেয়েরা হাপিত্তেশ করে চাতক পাখির মতো বসে আছে। বাস্তবিক যোগ্য ছেলেমেয়ে, তারা যদি না বাঁচে বাংলার মেধা মারা পড়বে। তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে বাঁচানোর জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক। কোনো অজুহাত, কোনো মিস ইনফরমেশন দিয়ে যেন সরকার প্রতারিত না হয়, এই বিষয়টাকে নিয়ে সরকার বসুক আমাদের সাথে। আশা করি আমরা দিশা দেখাতে পারবো। ভাস্করবাবু, এখানে আমি আপনাকে প্রশ্ন করি, রিসেন্টলি এই ভোটের আগে যখন ধর্মঘট হয়েছিল, তখন কিন্তু আপনাকে এবং আপনার সঙ্গে যারা আপনার সহকর্মী ছিলেন তারা কিন্তু ধর্মঘটে আপনারা অ্যাপ্রোচ করেছিলেন যে আপনার প্রতীকী ধর্মঘট আমরা করছি, আপনারা যাবেন না। সে ছবি দর্শকরা দেখেছিলেন। তখন আপনাকে আগের সরকারের দালাল বলা হয়েছিল। সে তো মানে মানে আখ্যা তো পেয়েই আসছি। নতুন নতুন মানে উপসংহার বলতে মানে পদবি পেতে কোনো খারাপ লাগে না আর কি, ভালোই লাগে, কারণ তখন বুঝতে পারা যায় যে কাজটা ঠিক মতো হচ্ছে। এবার ভাস্করবাবু আসি এই যোগা দিবস নিয়ে এবং তার সঙ্গে স্মার্ট মিটার। এক্স্যাক্টলি অনেক মানুষজন কিন্তু এখন এই কনসেপ্টটা থেকে বেরোতে পারেন যে স্মার্ট মিটার কনসেপ্টটা কী, এবং সেটা যদি আপনি একটু প্রত্যেকের জন্য ইলাবোরেট করে বলে দেন। এবং তার সঙ্গে যোগা দিবসেও কিন্তু আপনাদের বাধ্যতামূলক উপস্থিতি এরকমও কিন্তু শোনা যাচ্ছে। আপনার রিয়াকশন? প্রথম হচ্ছে স্মার্ট মিটার নিয়ে ধরুন WBSEDCL-এর যারা কর্মচারী আছে এবং যে কর্মচারী ইউনিয়ন সরকারের বিরুদ্ধে ডিএ নিয়ে মামলা করেছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং এই স্মার্ট মিটারের ব্যাপারটা আমি তাদের কাছ থেকে সেদিনেই প্রায় একটা বৈঠক হয়েছে, সেখানে প্রায় 1 ঘন্টা মতো এটা নিয়ে আলোচনা হয়েছে। তারা যেটা বলেছেন যে স্মার্ট মিটার হলে পরে মানে প্রতি মাসে মাসে বিলিং সাইকেলটা আসবে। প্রতি মাসে মাসে বিল সাইকেল এলে পরে যেটা কাস্টমারের ক্ষেত্রে সুবিধা হবে সেটা হচ্ছে, ধরুন আমি 3 মাসে 200 ইউনিট কনজিউম করলে আমার যেমন স্ল্যাবটা বেড়ে যায়, আমি প্রতি মাসে যদি কনজিউম করি সেটা স্ল্যাবটা কিন্তু কম থাকার কথা। আমাদের সংগঠনেরও, সংগ্রামী যৌথ মঞ্চ বলুন, তাদের সংগঠনের বিভিন্ন প্রান্তিক জায়গাতে তাদের বাড়িতে কিন্তু স্মার্ট মিটার আছে। তাদের যে ফিডব্যাক, যে তাদের কনভেনশনাল যে মিটার ছিল তখনকার থেকে বিল কিন্তু কম আসছে, মানে এটা তাদের মানে ফিডব্যাক আর কি। আর এই কর্মচারী ইউনিয়নের কাছ থেকে যেটা এসছে, WBSEDCL-এর কর্মচারীদের কাছ থেকে, যে ধরুন বিদ্যুৎ চুরি হচ্ছে, বিদ্যুৎ বিল জমা দিচ্ছে না, আমরা কাটতে যেতে পারছি না, পুলিশ সাহায্য করছে না, মানে কাটতে গেলে পরেও আমাদেরকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। স্মার্ট মিটার হলে পরে বিদ্যুৎ চুরিটা বন্ধ হবে। আমরা এখান থেকে কেউ বিল না দিলে, এখনও যদি সেরকম ঘটনা ঘটেনি তারা বলছেন, কিন্তু কেউ যদি বিল দিনের পর দিন না দিয়ে যায় তাহলে আমরা ডিসকানেক্ট করতে পারবো, আমাদেরকে কারোর সাহায্য নিতে হবে না। এবং তারা বলেছেন যে ইমিডিয়েটলি যেটা হবে, WBSEDCL-এর আর্থিক স্বাস্থ্য ভালো হবে। আমি এখানে জানিয়ে রাখি যে WBSEDCL কিন্তু একটা সরকারি সংস্থা, সুতরাং মানে আমি ব্যক্তিগতভাবে চাই যে সরকারি সংস্থার স্বাস্থ্য ভালো হোক। অন্যান্য জায়গাতেও স্মার্ট মিটার আছে, কিন্তু স্মার্ট মিটারের লাগাতে হবে সেটাকে হুইপ জারি করে যেভাবে নোটিফিকেশান এসছে, আমি সেটার বিরোধী। অনেক বেশি ভালো হতো মাননীয় মুখ্যমন্ত্রী যদি নিজের ক্যাবিনেটের মানুষজন, তার MLA, তার পার্টির লোক এবং তার পার্টির পক্ষ থেকে মাননীয় শ্রমিক ভট্টাচার্য যদি একটা নির্দেশিকা জারি করে বলতেন যে আমাদের রাজ্য কমিটির, জেলা কমিটির, একদম মণ্ডল কমিটি পর্যন্ত যারা আছেন তারা প্রত্যেকে স্মার্ট মিটার ইনস্টল করুন।
আপনি সবাইকে ছেড়ে দিলেন, নিয়ে অভাগা কর্মচারীদেরকে পেলেন যে জোর জবরদস্তি করার জন্য স্মার্ট মিটার লাগাতে হবে। আমার কাছে এটা সম্পূর্ণরূপে একদমই সমর্থন করে না। আমি তার ইমপ্লিমেন্টেশনে অসুবিধা আছে আমার, কিন্তু স্মার্ট মিটার লাগানোর ফলে WBSEDCL এর আর্থিক স্বাস্থ্য যদি ভালো হয়ে থাকে আমি 100% সমর্থন করি। মানে রাজ্যের পাবলিক সেক্টর কোম্পানিগুলো যদি বাঁচে সেটা রাজ্যের মানুষের উপকার। আর কেউ বিদ্যুৎ চুরি করবে তার দায়ভার আমি কেন নিতে যাব, এটাও একটা বড় প্রশ্ন। আর যোগা দিবস সম্পর্কে দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিদিন যোগ অভ্যাস করি। যোগটা কোনো ধর্মের সাথে সংযুক্ত নয়, কিন্তু যোগ হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লিভিংয়ের একটা মানে পদ্ধতি। এর সাথে ধর্মের যোগ করাটা ঠিক নয়। অনেকে দেখছেন যে ধর্ম মতের এটা যোগ করে পড়ে এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজেদেরকে সুস্থ রাখার জন্য, নিজের মনকে শান্ত রাখার জন্য, আমাদের মনের মধ্যে প্রত্যেক মুহূর্তে যে টক্সিসিটি ঢুকছে সেখান থেকে মুক্ত হওয়ার জন্য যোগের মানে প্রয়োজনীয়তা অনুভব করছেন এবং যোগের কবলে আসছেন। আর প্রত্যেক বছর আমার নিজের স্কুলে বলছে একজন শিক্ষক হিসাবে, আমার যেমন প্রতিদিন প্রায় যোগাভ্যাস আমি এমনি করাই আর কি। তা যোগা দিবসে প্রতি বছরই আমাদের পালন হয়। গত বছরকার ছবিও আছে, তার আগের বছরকার ছবিও আছে, এবছরেও করব। মানে সেটা যদি নির্দেশিকা নাও থাকতো, রবিবার দিন অবশ্যই সেটা পালন করতাম, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যোগ, আমি একটাই কথা বলবো যে এই মাটি তো যোগেরই মাটি, যেখানে মানে বস্তুতান্ত্রিকতার বাইরে উপরে উঠে মানুষ নিজের ভিতরে আমিকে খোঁজার জন্য যায়, সেখানে যোগ তো অপরিহার্য। এই মাটিতে যোগকে অস্বীকার করে চলবে কী করে? শেষের দিকে ভাস্করদা, তাহলে একটা খুব টাফ কোয়েশ্চেন করি। অপশাসন তো হলো, দুর্নীতিযুক্ত সঙ্গে যুক্ত যে সরকার ছিল তার থেকে অপশাসন হলো, কুর্নিশ জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেককে। এখন আমার প্রশ্ন যে অপশাসনের সঙ্গে যে প্রতারণা হয়েছে আগের সরকার করেছে আপনাদের সঙ্গে, সেখান থেকে মুক্তি পাবেন তো? মুক্তি না পেলে আগের সরকারকে কিভাবে নাস্তানুবুদ করেছি আপনারা সেটা দেখেছেন, রাজ্যবাসী সেটা সাক্ষী। সেই ইতিহাস পুনরাবৃত্তি হবে একদমই। কর্মচারীরা, মানে আমি একটা কথা পরিষ্কার করে বলে রাখি, কর্মচারীরা কোনো দল রাজনীতির দাসত্ব করতে পারে না। একটা কথা জেনে রাখুন যে কোনো সরকারি পরীক্ষায় চাকরি দিয়ে উত্তীর্ণ হয়ে কোনো মানুষ যখন কোনো রাজ্যে কর্মচারী হওয়ার সুযোগ পান, সরকারি কর্মচারী হওয়ার, জেনে নেবেন যে সেরা মেধাবী ছেলেটাই কিন্তু সিলেক্টেড হলো। কর্মচারীরা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রকৃত বুদ্ধিজীবী মানুষ। সেই বুদ্ধিজীবী মানুষদেরকে আপনি কোনো অদৃশ্য সুতো দিয়ে পুতুল নাচের মতো করে নাচাবেন, এটা হতে পারে নাকি? এতদিন নেচে এসছে, সেটা কর্মচারীদের দুর্ভাগ্য, কিন্তু সেই দিন শেষ। প্রশ্ন, যারা বিশেষ করে পেনশনার, আপনি আগেও যখন আমাদের চ্যানেলে গেছেন, অর্জুনবাবু এসেছিলেন, তখন কিন্তু বিশেষ করে যারা 1 পয়সাও পায়নি এবং পেনশন, তারা তো এতদিন চাকরি করেছে, এত বছর চাকরি করেছে, এবং এখনও যারা কারেন্ট চাকরি করছেন, তাদেরকে কি বার্তা দেবেন? তাদের এই ডিএ নিয়ে, এই যে বঞ্চনা নিয়ে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? একটাই কথা বলবো যে 3 বছর আগে যখন এখানে বসেছিলাম, আপনারা আমার ডিএটা যে বকেয়া আছে সেটা রাস্তাঘাটে বলতে আমরা লজ্জা পেতাম। বর্তমানে ডিএটা পশ্চিমবঙ্গের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটাকে অস্বীকার করে যাওয়ার ক্ষমতা কারণ নেই। ভরসা রাখুন সংগ্রামী যৌথ মঞ্চের উপরে। লড়াই যেভাবে করেছি, প্রতিশ্রুতি যেভাবে বর্তমান শাসক দলের কাছ থেকে পেয়েছি, সেটাতে আশা করি তারা পালন করবেন। না করলে আগের সরকারের মতোই ভূমিকায় সংগ্রামী যৌথ মঞ্চকে দেখতে পাবেন। 22 তারিখ খুব একটা ইম্পর্টেন্ট দিন হতে যাচ্ছে। একদমই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরাও তাকিয়ে বসে আছি, মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন, ভাস্কর ঘোষ কিন্তু পরিষ্কার বললেন মুখ্যমন্ত্রীর ওপর ভরসা আছে, এবং 22 তারিখে তারা খুব কনফিডেন্ট যে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কিন্তু রাখবে কারেন্ট রাজ্য সরকার। এবং তার সঙ্গে বিস্ফোরক ভাস্কর ঘোষ এটাও বললেন যে যদি না রাখা হয় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আগের সরকারের যা অবস্থা হয়েছিল, অর্থাৎ আগের সরকারের সঙ্গে যা করা হয়েছিল, ঠিক এই সরকারের সঙ্গেও কিন্তু তারা তাই করবেন। তার ইন্টারভিউর মধ্যে কিন্তু তিনি বলেছেন ময়দান কিন্তু ফাঁকাই থাকবে। ইন্টারভিউ সিরিজ চলতে থাকবে। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে শান্তনু, KTV বাংলা, কলকাতা।